এটা সম্বন্ধে ভালোভাবে ধারণা এখনো পর্যন্ত অনেকের মধ্যেই নেই। তারপরে 2 মাস পরে দেখা গেল তার একটা জ্বর হচ্ছে, যে জ্বরটা সারছে না। অসুখটা কিন্তু হয় ইয়াং মহিলাদের ক্ষেত্রেই বেশি। 50 বছর আগে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন স্টেরয়েড আবিষ্কার হলো, তারপর থেকে এই অটোইমিউন ডিজিজগুলো অনেকটা ভালোভাবে ট্রিটমেন্ট শুরু হলো। তাহলে ডাক্তার আমি একটা এএনএ টেস্ট করে নিই? না, একদম করবেন না। নমস্কার, আমি ডাক্তার প্রদ্যোৎ সিংহ মহাপাত্র। আমি রিউমাটোলজিস্ট। আমি এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজির সাথে জড়িত আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লুপাস, বা ছোট করে বলা হয় এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। এই অসুখটা অত কমন নয়, এটা রেয়ার, কিন্তু এই অসুখটাতে যেটা জরুরি সেটা হলো এটা শরীরের প্রায় প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করতে পারে, এবং এটা মাঝবয়সী বা কম বয়সী মহিলাদের বেশি হয়। সেই কারণে এর একটা সামাজিক এবং ফ্যামিলির দিক থেকে তাৎপর্য আছে। আমরা এই লুপাস অসুখটা শুনলে অনেকেই ভাববেন এই অসুখটার নাম তো কখনো শুনিনি। ম্যালেরিয়া, টাইফয়েড, আর্থ্রাইটিস, গাউট এগুলো আমরা শুনেছি। তার কারণ হলো যে এটা সম্বন্ধে ভালোভাবে ধারণা এখনো পর্যন্ত অনেকের মধ্যেই নেই। এগুলো আসলে একটা অটোইমিউন ডিজিজ, মানে যেখানে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, সেই প্রতিরোধ ক্ষমতাটা তার যা নিজের কাজ করা উচিত, মানে জীবাণুর সাথে যুদ্ধ করে শরীরকে জীবাণুমুক্ত রাখা, সেটা না করে শরীরের নিজের কোষগুলোকে মনে করে যে তারা বাইরের এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক যেরকম অনেকটা ভাবতে পারেন যে আমাদের আর্মি যদি হঠাৎ করে বাইরের শত্রুর সাথে যুদ্ধ না করে নিজের দেশের লোকজনের সাথে যুদ্ধ করা শুরু করলো, বা একটা সিভিল ওয়ার লাইক সিচুয়েশন তৈরি হলো। এই কারণে শরীরের প্রায় প্রত্যেকটা অর্গান এফেক্ট হতে পারে। খুব সহজ করে যদি বলি, এই অসুখটা মূলত আসতে পারে চামড়ার কিছু সমস্যা নিয়ে, যেখানে আমার র্যাশ হচ্ছে। পার্টিকুলারলি দেখবেন মুখের সামনে একটা বাটারফ্লাই র্যাশ বলা হয় বা ম্যালার র্যাশ বলা হয়, আমার নাকের দুদিকে, চিবুকের ওপর ওই জায়গাটাতে, অথবা আরো বিভিন্ন রকম র্যাশ। তাদের আর্থ্রাইটিস হতে পারে, মানে জয়েন্টে ব্যথা হতে পারে, আর জ্বর হতে পারে। কিন্তু এইগুলো হলো বাইরের জিনিস। এছাড়া যেটা জরুরি, এদের অনেকেরই দেখা যায় শরীরের ভেতরের অনেক অর্গান এফেক্ট থাকে। যেরকম অনেকের ক্ষেত্রে কিডনি এফেক্টেড হয়ে যায়, অনেকের হার্ট, লাংসে জল জমে, এইসব জিনিসগুলো হতে শুরু করে, এবং সেই কারণে এই অসুখটার সঠিক নির্ধারণ করা খুব জরুরি। যেটা দেখা যায় যে এই অসুখটাতে আমরা যদি সময় মতো অসুখটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট না করি, তাহলে কিন্তু এই যে অর্গানগুলির কথা আমি বললাম, এই অর্গানগুলি কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে এবং পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। এই যে বিভিন্ন রকম চিত্র আমরা দেখতে পাই একটা লুপাস পেশেন্টের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে র্যাশ হলো, আবার হয়তো তার সাথে কিডনির প্রবলেম আছে, বা পাটা ফুলছে, বা জয়েন্টটা ফোলা আছে। এটা যেরকম ঠিক, আবার এমনও হতে পারে যে আজকে র্যাশ হলো, তারপরে 2 মাস পরে দেখা গেল তার একটা জ্বর হচ্ছে, যে জ্বরটা সারছে না, তার কোনো কারণ পাওয়া যাচ্ছে না। তখন একটা কিছু করে হয়তো জ্বরটা একটু কমলো, আবার তারপরে দেখা গেল তার পাটা ফুলছে, কিডনির ডাক্তার দেখে বললেন কিডনির সমস্যা হচ্ছে। এই যখন অনেকগুলি অর্গানকে আমরা একসাথে দেখি যে অ্যাফেক্টেড হচ্ছে, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এই অটোইমিউন ডিজিজ এবং পার্টিকুলারলি লুপাস বা এসএলইর কথা ভাবতেই হবে। কোনো ডেফিনিট প্যাটার্ন নেই যেটা দেখে আমরা লুপাস বলতে পারবো। যেটা বলা উচিত, আমরা যদি একসাথে দুটো বা দুয়ের অধিক অর্গান দেখি যে অ্যাফেক্টেড হচ্ছে, এমন কিছু সিমটম আমরা পাচ্ছি যেগুলো আমরা এক্সপ্লেইন করতে পারছি না। আপনার একটা জ্বর ধরুন 5-7 দিনে সেরে যাওয়ার কথা, কিন্তু সেই জ্বরটা দেখা যাচ্ছে 1 মাস থেকে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল কিছুতেই কমছে না। তখন আমাকে কিন্তু এই জাতীয় অটোইমিউন ডিজিজ, পার্টিকুলারলি এসএলইর কথা ভাবতে হবে। এই রোগীদের আরেকটা সমস্যা হয়, তাদের দিক থেকে একটা চ্যালেঞ্জ হয় যে এতগুলো অর্গান অ্যাফেক্টেড, তিনিও একটা দিশাহারা অবস্থায় আসেন, এবং এটা বলতে দ্বিধা নেই যে অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুদের তরফেও এই ডায়াগনোসিসটা কিন্তু অনেকটা লেট হয়ে যায়। এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে যে অসুখটা খুব কমন নয়। দ্বিতীয়ত হচ্ছে এটা সম্বন্ধে ধ্যান ধারণা সামাজিকভাবে লোকজনের মধ্যে যেরকম কম, সেরকম ভাবে কিন্তু ডাক্তারি পরিমণ্ডলেও এটা সম্বন্ধে ধ্যান ধারণা অতটা সুস্পষ্ট অনেকের ক্ষেত্রে থাকে না। যে কারণে আমরা ইদানিংকালে অনেক ক্ষেত্রেই চেষ্টা করছি যে
আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা এমবিবিএস পাশ করছেন বা যারা এমবিবিএস পাশ করে প্র্যাকটিস করছেন তাদের মধ্যে এটা সম্বন্ধে খানিকটা ধারণা আনার, বিশেষত তাদেরকে দেখানো যে এই জিনিসগুলো হয় এবং এটা হলে এই সময় ডায়াগনোসিস করা উচিত। আর পেশেন্টের দিক থেকে তো অবশ্যই এটা চ্যালেঞ্জিং, কেননা তিনি একটার পর একটা দেখছেন সমস্যা হচ্ছে এবং কোনোটারই কোনো এক্সপ্লেনেশন নেই। দ্বিতীয় যে সমস্যাটা এই অসুখের ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ নাম্বার 2 যদি বলি, সেটা দুটো দিক থেকে, আবার একটা ডাক্তারের দিক থেকে একটা পেশেন্টের দিক থেকে। পেশেন্ট মনে করছেন যে তার একটা র্যাশ হয়েছে, আর এমন কি, আচ্ছা ঠিক আছে একটা ক্রিম লাগালাম, ক্রিম লাগিয়ে খানিকটা কমে গেল, বা জ্বর হয়েছে, আচ্ছা জ্বরটা কিছুদিন পরে কোনো না কোনো ওষুধ বা হয়তো কেউ স্টেরয়েড প্রয়োগ করলেন, তাতে খানিকটা কমে গেল এবং তিনি ভাবলেন যে আমি ভালো আছি। সমস্যাটা হলো যে এই অসুখটা কিন্তু বাইরে থেকে একরকম দেখায় আর ভেতর থেকে আরেক রকম দেখায়। এইটা হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 2। এটা পেশেন্টের ক্ষেত্রে খুব জরুরি, কেননা তারা যেন নিজে কখনোই এটা নিয়ে না ভেবে নেন, মানে সন্তুষ্টি যেন না নেন। আর ডাক্তারবাবুদের দিক থেকে তো অবশ্যই আমরা সবসময় যখন এসএলইর কথা ভাবি, আমাদের প্রথম কাজই হচ্ছে যে কোন অর্গানটা এফেক্ট হয়েছে। কেননা দেখুন, আপনার র্যাশটা নিয়ে আপনি চিন্তিত হবেন বা আপনার চুল পড়ে যাওয়াটা নিয়ে আপনি চিন্তিত হবেন, কিন্তু আপনার পাটা ফুলছে, আচ্ছা ঠিক আছে একটু পাটা ফুলেছে, কিন্তু ওই পাটা আসলে কিডনির জন্য ফুলছে এবং কিডনিটা কিন্তু যদি ড্যামেজ হয়ে যায় ওটা ফিরে আসবে না। সুতরাং সেক্ষেত্রে আপনার দেখতে কেমন খারাপ লাগছে বা একটু গাঁটে ব্যথা হচ্ছে, তার থেকে অনেক বেশি জরুরি যে আপনার ব্রেনটা খারাপ হলো কিনা, আপনার হার্টে জল জমলো কিনা, আপনার লাংসটা খারাপ হলো, জল জমলো কিনা, অথবা আপনার কিডনিটা পার্মানেন্টলি ড্যামেজ হওয়ার পথে চলে এলো কিনা। এবং এইটা সময় মতো ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি। দেখুন, আমি আগেও বলেছি আপনাদেরকে যে এই অসুখটা কিন্তু হয় ইয়াং মহিলাদের ক্ষেত্রেই বেশি, ছোটদেরও হয় এবং আমাদের দেশে ছোটদেরও অনেকটা দেখা যায়। এই সময়টা হচ্ছে তাদের দুটো ইম্পর্টেন্ট টাইম, একটা হচ্ছে সোশ্যালি এবং ফিনান্সিয়ালি তাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া এবং সোশ্যাল সাপোর্ট দেওয়া, এটার টাইম। আর সেকেন্ড হচ্ছে এটা ফ্যামিলি এবং ম্যারেজ, চাইল্ড বিয়ারিং, এটার সময়। এবং এই দুটোর ক্ষেত্রেই এই অসুখটা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। সন্তান ধারণ অবশ্যই এই অসুখে করা যায়। আজ থেকে হয়তো আমরা 20-30 বছর আগের যদি পেছনে ফিরে তাকাই, তখন বলা হতো এসএলই হয়েছে, সন্তান ধারণ করা উচিত নয়, প্রেগন্যান্সি খুব রিস্কি হবে। এখনকার দিনে কিন্তু আমরা বেশিরভাগ মহিলা যাদের এই অসুখ হয়েছে তাদেরকে সুস্থ জীবনযাপন করা অবশ্যই চিকিৎসার সমেত এবং সন্তান ধারণ করতে দেখি। এরকম বহুজন আছে যারা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন এবং তারা সবাই ভালো আছে, সন্তানও ভালো আছেন। কিন্তু এক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। 1 নম্বর হচ্ছে এসএলই অসুখটা যেন সম্পূর্ণভাবে কন্ট্রোলে থাকে। এই কন্ট্রোলটা আপনি কিন্তু বুঝতে পারবেন না, এটা কিন্তু আপনার ডাক্তারবাবু বুঝতে পারবেন। তিনি কতগুলো ল্যাবরেটরি টেস্ট এবং আপনাকে দেখে আপনার অর্গান সেই মুহূর্তে অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখাটা খুব জরুরি। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু ওষুধ আছে যেগুলো গর্ভধারণের সময় বন্ধ করতে হয় এবং তার পরিবর্তে অন্য ওষুধ দিতে হয়, সুতরাং সেইটার ব্যাপারেও সতর্ক হওয়া দরকার। এবং 3 নম্বর হচ্ছে নিজের থেকে ওষুধ বন্ধ করবেন না। আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি একটা সাধারণ ধারণা হচ্ছে প্রেগন্যান্সিতে কোনো ওষুধ চলবে না, সাইড ইফেক্ট হবে। আরে বাবা, সাইড ইফেক্ট তো ওষুধে যেরকম হয় সেরকম অসুখেও হবে। আপনার অসুখটা যদি আনকন্ট্রোল থাকে, আপনার বাচ্চা এবং আপনি দুজনেই ভালো থাকবেন না। সুতরাং অসুখটা কন্ট্রোলে রাখতে হবে, সেই ওষুধগুলো ব্যবহার করতে হবে যেগুলো প্রেগন্যান্সিতে রিলেটিভলি সেফ। এবং যদি আপনার অসুখ খুব খারাপ অবস্থায় থাকে, সেই সময় সন্তান ধারণ উচিত নয়, কেননা সেই সময় আপনার ওটা রিস্ক এবং আপনার সন্তানের পক্ষেও সেটা রিস্ক হয়ে দাঁড়ায়। খানিকটা ইতিহাসের দিকে তাকালে আমি দুটো জিনিস লক্ষ্য করি। একটা সময় ছিল যখন এসএলই অসুখটা হলে তাদের নামটা আর বলা হতো না। এখনকার দিনে কিন্তু আমরা অনেক সেলিব্রিটির নাম জানি যাদের এসএলই আছে বলে আমরা এসএলই অসুখটার হয়তো নামটা আজকে জেনেছি। এর মানেটা হচ্ছে যে এসএলই আজ থেকে 20-30 বা 50 বছর আগে যেরকম ছিল, আজকে তার তুলনায় তার ট্রিটমেন্ট অনেক ভালো হয়েছে। আমি যদি একটা পরিসংখ্যান বলি, ধরুন এসএলই যাদের হয় তাদের প্রায় 50% মারা যেতেন আজ থেকে 50 বছর আগে। আজকে কিন্তু সেই সংখ্যাটা বোধহয় 5%ও নয়। সুতরাং এতটা আমরা এগিয়ে এসেছি এবং এর ওষুধপত্রের ব্যাপারে বা চিকিৎসা এবং ডায়াগনোসিসের ব্যাপারে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, যেটা একটা সময় আমরা এলিসে
সেল বলে একটা প্যাথোলজিক্যাল টেস্ট করতাম, আজকে সেখানে আমরা এএনএ প্রোফাইল, কমপ্লিমেন্টস, অনেক ধরনের আমরা টেস্ট করি। এবং প্রতিটি এসএলই পেশেন্ট তো আলাদা, মানে তাদের কার কোন অর্গান অ্যাফেক্ট হতে পারে, কে কতটা সিরিয়াস আছেন, সেগুলো আমরা এই টেস্টগুলো বা প্রোফাইলিং আপনি যদি সহজ করে বলেন সেটা দিয়ে আমরা বুঝতে পারি এবং আমরা এটা করে থাকি। এবং দেখবেন এই পেশেন্টদেরকে আমরা বলি যে 3 মাস কি 4 মাস কি ভালো থাকলে 6 মাস পর পর আসুন এই টেস্টগুলো করুন। অনেকে অনেক সময় মনে করেন ডাক্তার একই টেস্ট বারবার লেখেন। লেখার কারণ আছে, আপনি আপনার অসুখটা কোন দিকে যাচ্ছে সেইটা বোঝার জন্য। আর ট্রিটমেন্টের ব্যাপারে তো প্রায় বলা যায় যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে। একটা সময় স্টেরয়েডের বাইরে আমরা প্র্যাকটিক্যালি কিছু ভাবতে পারতাম না, কারণ 50 বছর আগে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন স্টেরয়েড আবিষ্কার হলো তারপর থেকে এই অটোইমিউন ডিজিজগুলো অনেকটা ভালোভাবে ট্রিটমেন্ট শুরু হলো। কিন্তু স্টেরয়েড তার নিজের সাইড ইফেক্ট নিয়ে আসে। অবশ্যই এখনও আমরা ইউজ করি, এসএলইতে ইউজ করতেই হয়, কিন্তু সেটা সেই পরিমাণ। তারপরে এখন অনেক ধরনের ওষুধ আমাদের হাতে আছে, মাইক্রোফেনলেট, সাইক্লোফসফামাইড, রিটুক্সিম্যাব এবং আরও নতুন নতুন চিকিৎসা আসছে। আমি যদি আরেকটু ফিউচারের দিকে তাকাই, হয়তো ভবিষ্যতে আমরা এমন একটা জায়গায় পৌঁছবো, কার টি সেল বলে একটি থেরাপি হয়, সেটা এই মুহূর্তে প্রচণ্ড ব্যয়বহুল, মানে কোটি কোটি টাকায়, এবং সেটা সব জায়গাতে হয় না, খুবই লিমিটেড জায়গায় হয়, সেটাতে প্রায় অসুখটা সারিয়ে তোলা সম্ভব। সুতরাং আজকের দিনে যদি আপনার অসুখটা আমরা কন্ট্রোল রাখতে পারি, কালকে কিন্তু আমাদের হাতে সুযোগ থাকবে। আপনার বয়সটা হয়তো এখন অনেকটা কম, হয়তো আপনি 25 বা 30-এ আছেন। আপনি যদি এখন ভালো থাকেন, আজ থেকে 5টা কি 7টা কি 10টা বছর পরে হয়তো এমন কোনো চিকিৎসা আমরা দিতে পারবো যে আপনার অসুখটা চিরতরে ভালো হয়ে গেল, আর 5টা ইনফেকশন ডিজিজের মতো। কিন্তু আজকে যদি আপনি ভালো নিজেকে না রাখেন চিকিৎসা দিয়ে, তাহলে কিন্তু পরে ওই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। সুতরাং ভবিষ্যৎ খুবই ভালো, এখনো ভালো আছে, ভবিষ্যৎ আরো ভালো হবে। আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ডাক্তার, এত কিছু তো শুনলাম, লুপাসে এই হয় বা এই করা যায়, কিন্তু আমরা কিভাবে এটা প্রিভেন্ট করব? খুব সত্যি কথা বলতে, প্রিভেন্ট করার সেরকম কোনো রাস্তা কিন্তু আমাদের হাতে জানা নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একদম আর্লি ডিটেকশন, মানে যখন সবে অসুখটা শুরু হয়েছে তখনই এইটাকে নিভিয়ে দেওয়া। মানে আগুনটা জ্বলতে শুরু হওয়ার সময়ই যদি আমি জল ঢালি, তাহলে 1 বালতি জলে হয়তো আগুনটা নিভে যাবে, কিন্তু সেটাকে যদি দাউ দাউ করে জ্বলতে দিই তখন হয়তো 10টা ফায়ার ইঞ্জিন এনেও আমি নেভাতে পারবো না। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা, আর অবশ্যই একটা সুষম আহার করা, হেলদি লাইফস্টাইল মেনটেন করা, একটু এক্সারসাইজ করা, এইগুলো তো ডেফিনেটলি খানিকটা আমাদের ক্ষেত্রে হেল্প করবে, এটা আমরা জানি। এছাড়া কোনো পার্টিকুলার ওষুধ বা ভিটামিন বা এইগুলো খেয়ে যে আমরা এসএলই থেকে ছাড় পাবো বা ছুটকারা পাবো, এরকম কোনো প্রমাণ এই মুহূর্তে আমাদের হাতে নেই। সুতরাং আমরা আমাদের সাধ্যমতো ভালো থাকার চেষ্টা করব। আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে মায়ের আছে তাহলে আমার হতে পারে কিনা, বা আমাদের বাচ্চার হতে পারে কিনা। সম্ভাবনা থাকে, কিন্তু সম্ভাবনাটা অনেকটাই কম, আর সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা আরো সতর্ক থাকতে পারবেন। সুতরাং নিজের যত্ন রাখুন, আমার মনে হয় তাহলেই বাকিটা ঠিক থাকবে। একটা জিনিস মনে হতে পারে যে আমার অমুকের এই টেস্টটা করা হয়েছিল, একটা এএনএ টেস্ট করা হয়েছিল, ওইটা করে ধরা পড়লো যে ওনার এসএলই আছে, তাহলে ডাক্তার আমি একটা এএনএ টেস্ট করে নিই। না, একদম করবেন না। এই এএনএ টেস্ট দিয়ে কিন্তু এসএলই ডায়াগনোসিস করার চেষ্টা করবেন না, ওটা দিয়ে এসএলই ডায়াগনোসিস হয় না। এএনএ কিন্তু পজিটিভ 1000টা অসুখে হয়, এমনকি এমনি নর্মাল মানুষদেরও এএনএ পজিটিভ হতে পারে। সুতরাং ইটস ওয়ান অফ দি টেস্ট। আমরা কিন্তু বাকি পেশেন্টকে সম্পূর্ণভাবে দেখে এবং বাকি টেস্টগুলো করে তবেই এসএলই বলতে পারি। সুতরাং নিজের থেকে টেস্ট করে এসএলই প্রমাণ বা প্রুভ বা ডিসপ্রুভ করার চেষ্টা করবেন না।